ঘূর্ণিঝড়ের পরও স্বাভাবিক হয়নি উপকূলবাসীর জীবন, পানিবন্দী মানুষের দুর্ভোগ। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের, ত্রাণ নয় টেকসই বাঁধের দাবি। দুর্নীতির মামলা করায় উল্টো দুদকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে নোয়াখালীর নাজিরের ২ মামলা, খবর প্রচার করায় আসামি সময় সংবাদের ৩ সাংবাদিকও। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর স্যার। ফাইজারের ১ লাখ ডোজ হতে পারে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার যোগান। বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ১ ডোজ কার্যকর প্রমাণিত হয়েছে। তাই বিষয়টি ভেবে দেখার পরামর্শ তাদের। এদিকে ২-১ দিনেই এই টিকা ব্যবস্থাপনার পরিকল্পনা চূড়ান্ত করবে স্বাস্থ্য অধিদপ্তর। কোভ্যাক্স সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে রোববার মধ্যরাতে দেশে আসছে ফাইজার বায়োনটেকের ১,৬০,০০০ ডোজ। এটি হবে আন্তর্জাতিক টিকা তহবিল থেকে পাওয়া বাংলাদেশের প্রথম কোনো ভ্যাকসিনের চালান। তবে ভাবনাটা অন্যখানে। বিশ্বে প্রচলিত অন্য সব ভ্যাকসিন যেখানে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, সেখানে ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রির নিচে। যদিও এরই মধ্যে নাতিশীতোষ্ণ অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মতো দেশের জন্য -15 থেকে 20 কিংবা ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে এমন নতুন ভার্সনও প্রস্তুত করেছে ফাইজার। তাই কোন ব্যাচের ভ্যাকসিন আসছে দেশে প্রস্তুতি নিতে হবে সেই অনুযায়ী। এটা -80 থেকে -60 তে একটি পিরিয়ড, -25 থেকে -15 পর্যন্ত একটি পিরিয়ড এবং 2 to 8 ডিগ্রিতে আরেকটি পিরিয়ড। সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর জন্য আমাদের কেন্দ্রগুলোকে প্রশিক্ষিত করলে এটা আমার ধারণা যে কিছু সীমিত আকারে হলেও বেশ কিছু কেন্দ্রতে এটি সম্ভব। এরই মধ্যে অক্সফোর্ডের প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ১ ডোজ দিয়ে সফল হয়েছে ব্রিটেন। তাই এই ১ লাখ ডোজ দেশে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। তবে এই টিকা ১২ বছরের উপরে প্রয়োগ করা গেলেও বয়স্কদেরই প্রাধান্য দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যারা নাকি এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান ৫৫ বছরের বেশি বয়সী মানুষ আছেন, ওনারা হবেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী এই ১ লক্ষ ডোজ অথবা ফাইজার বায়োনটেকের জন্য। কারণ এখন যেহেতু অ্যাস্ট্রাজেনেকা আমরা সংগ্রহ করতে পারছি না, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বিকল্প হিসেবে এখন পর্যন্ত একটি প্রমাণিত গবেষণা আছে যেখানে ফাইজার বায়োনটেক ব্যবহার করা হয়েছে। যদিও এখনো প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য বিভাগ, তবে তাপমাত্রা বেঁধে যে কোনো চালানি আসুক তা সংরক্ষণ ও বিতরণের সক্ষমতা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ফাইজারের টিকা আসলে কিভাবে এটা রাখা হবে, এটা দেওয়ার জন্য কাদেরকে ট্রেনিং দিতে হবে এবং সেই ট্রেনিংটার ম্যাটেরিয়ালসগুলি তৈরি করা, এগুলো পর্যায়ে আছে। বৃহস্পতিবার ফাইজার বায়োনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, জ্বরের কারণ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় ঠিক করতে বিকেলে বসবে মেডিকেল বোর্ড। করোনায় আক্রান্ত হয়ে ১ মাস আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তির সপ্তাহখানেক পর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। এরপর করোনা থেকে মুক্ত হলেও করোনা পরবর্তী জটিলতায় তার কিডনি ও হার্ট আক্রান্ত হয় বলে সম্প্রতি দলের পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির বাজেট ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার সার্বিক অবস্থা ভালো হলেও বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। উনি এখন মোটামুটিভাবে তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা সেটা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় 27 এপ্রিল। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সঙ্গে পুড়ে উপকূলীয় এলাকার মানুষের কপাল। পলি জমে নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। বরাবরের মতোই পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউ এর সাথে প্রচণ্ড জোয়ার আঘাত হানে বেড়িবাঁধে। স্থানীয়রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। বাতাসের গতি বাড়ার সাথে সাথে নদীতে পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার 20টির মতো পয়েন্টে 11 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মৎস্য বিভাগ বলছে 4,500 চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে কাঁকড়া হ্যাচারি। হাঁটু পানিতে হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে মানবেতর জীবন পার করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাননি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি থাকে শুধু এতটুকু যে আমরা যেন টেকসই বেড়িবাঁধ পাই। বাঁধ উঁচু না করা পর্যন্ত ভাঙন কোনো সময় রক্ষা করা যাবে না। বারবার বেড়িবাঁধ ভেঙে নিঃস্ব হয়ে গেছে এই উপকূলীয় জনপদের অধিকাংশ মানুষ। আয়লা সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার আমাদের এই ইয়াসের আক্রমণ। সুতরাং এখানে যে টেকসই বেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় বেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। অবশ্য দায়সারাভাবে পানি উন্নয়ন বোর্ড জানায় টেকসই বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো আমরা খুব শীঘ্রই মেরামত করতেছি এবং এগুলোর স্থায়ী সমাধান হলো টেকসই বেড়িবাঁধ। এর জন্য প্রকল্প দেওয়া আছে, খুব শীঘ্রই প্রকল্প অনুমোদন হবে এবং অনুমোদন হলে এই অবস্থা থাকবে না। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গত বছর আমপানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এখন ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় কমেছে সাগরের প্রবল জোয়ার, তবে মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। এই মুহূর্তে কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়া, সাগরে যে প্রবল জোয়ার সেটিও কমে এসেছে। আমরা এখন মেরিন ড্রাইভ সড়কে অবস্থান করছি, যেখানে গতকাল আমরা প্রবল জোয়ারের যে সমুদ্র সৈকতের যে কয়েক কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের যে ঝুঁকি, সে ঝুঁকি এখন আসলে জোয়ার কমে যাওয়ার পর আমরা এখানে ভেসে উঠছে যে ভাঙন কোন কোন জায়গায় বেশি দেখা দিচ্ছে। এখন একটু যদি দেখাতে চাই, আমরা হিমছড়ি পয়েন্টে আছি মেরিন ড্রাইভ সড়কের। সেই ভাঙন যেভাবে কবলিত হয়েছে মেরিন ড্রাইভটি, সেটি দেখা যাচ্ছে অনেক এখানে ঝাউ গাছ রয়েছে, সেই ঝাউ গাছও ভেঙে গিয়েছে। এখানে জিও ব্যাগ দিয়ে সেটি রক্ষার চেষ্টা করা হয়েছিল, তাও জিও ব্যাগও সেটি রক্ষা করতে পারেনি। বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে আমরা দেখতে পেয়েছি এখানে অনেক শ্রমিক রয়েছে, তারা কাজ করছে। যেখানে ভয়াবহ অবস্থা ধারণ করেছিল, যেখানে ভাঙন তীব্র আকার ধারণ করেছিল, সেখানে আমরা নতুন করে জিও ব্যাগ ফেলতে দেখতে পেয়েছি। বেশ কিছু জায়গায় যেখানে ভাঙন বেশি ছিল, সেসব জায়গায় নতুন করে জিও ব্যাগ ফেলে সেটি প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। তবে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারাও আমরা দেখতে পেয়েছি যে কয়েকটি দোকান বেশি গিয়েছিল, সেখানেও নতুন করে আবার স্থাপনা তৈরি করছে। তারা নতুন করে আবার দোকানপাটে নতুন করে তাদের যে জিনিসপত্র রয়েছে সেটি আবার নতুন করে সাজানোর কাজ করছে। অন্যদিকে যে প্রতি বছর এভাবে মেরিন ড্রাইভ সড়কের কলাতলি পয়েন্ট থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত যে ঝুঁকি অবস্থায় থাকে, সেই ঝুঁকিটা কমানোর বারবার দাবি জানিয়ে আসছে। এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন, যাতে এখানে দ্রুত একটি টেকসই বাঁধ দেওয়া হয়, যাতে মেরিন ড্রাইভ সড়কের যাতে সৌন্দর্য বর্ধন থাকে এবং আরও বেশি যাতে এখানে প্রতি বছর যে বর্ষা মৌসুম আসে, সেই বর্ষা মৌসুমে যাতে মেরিন ড্রাইভের যাতে কোনো প্রকার ঝুঁকি না হয়, সেজন্য সব ধরনের কার্যক্রম চালানোর জন্য ও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা এখানকার হিমছড়ি পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ আছে মিজানুর হক, তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলেছেন, যে জায়গায় ভাঙন বেশি দেখা দিয়েছিল সেসব জায়গায় সেনাবাহিনী এখানে কাজ করছে এবং যাতে ভাঙন যাতে তীব্র আকার না হয় সেজন্য ভাঙন প্রতিরোধে সেনাবাহিনী কাজ করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো জাফর, এই ছিল আমার কাছে মেরিন ড্রাইভ সড়ক যে ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ সর্বশেষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে মেরিন ড্রাইভের কিছু অংশ এই মধ্যে ভাঙনের মুখে পড়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে কক্সবাজারের হিমছড়ি পয়েন্ট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সময় সংবাদে আরও থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে মুন্সিগঞ্জের মাওয়ায় ইলিশের জমজমাট বেচাকেনা। চাহিদা বেশি থাকায় বড় ইলিশের দাম উঠেছে কেজিতে 1800 টাকা পর্যন্ত।
নোয়াখালীর নাজির দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা করে উল্টো 2 মামলা খেলেন দুদকের 3 কর্মকর্তা। দুর্নীতির মামলার খবর প্রচার করায় আসামি হয়েছেন সময় সংবাদের 3 সাংবাদিকও। এমনকি মামলা করার ক্ষেত্রে নেওয়া হয়েছে প্রতারণার আশ্রয়। অভিযোগ রয়েছে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে মামলা করেছেন তিনি। এ অবস্থায় আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর হোসেন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের অভিযোগে 2টি মামলা করে দুদক। এসব মামলায় গ্রেফতার করা হলেও আটকে রাখা যায়নি তাকে। নাজির দম্পতির বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলার খবর প্রচার করে সময় সংবাদ। দুদকের দেয়া চার্জশিটের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়। এতেই ক্ষুব্ধ হন নাজির। 5ই মে নোয়াখালী আদালতে 10 কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে 20 জুন দিন ধার্য রয়েছে। এই মামলায় 1 নম্বর আসামি করা হয় সংশ্লিষ্ট প্রতিবেদক আফজাল হোসেনকে, 2 নম্বর আসামি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মানোয়ার হোসেন এবং 3 নম্বর আসামি করা হয় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবাইরকে। এছাড়া জাহাঙ্গীর আলম, মশিউর রহমান এবং সুবেল আহমদ নামে আরও 3 জনকে করা হয় আসামি। পরের 3 আসামিকে এ নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই খবর আসে চট্টগ্রামের সাইবার আদালতে জামিন অযোগ্য ধারায় আরেকটি মামলা করেছেন নাজির আলমগীর। এখানেও আসামি করা হয় আগের 6 জনকেই। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী পিবিআইকে। সেই সূত্রেই পরিচয় মিলে পরের 3 আসামির। জানা যায় তারা দুদকের কর্মকর্তা। নাজিরের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা। জেলার দুদক আইনজীবী বলছেন মামলা করার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন নাজির আলমগীর। সে যে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা এই বিষয়টা সে গোপন করছে। 2 নম্বর দুদকের যে 3 জনকে তিনি আসামি করছেন, বিবাদী করছেন, তাদের পদবিও উনি গোপন করছেন। ওইখানে নাজির আলমগীর আরেকটা প্রতারণা করছে। অভিযোগ রয়েছে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছেন নাজির আলমগীর। দুদক আইনজীবী বলছেন দুর্নীতির বিচার থেকে বাঁচতে এমন কৌশল নিলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কমিশন মামলাটি কন্টেস্ট করবে এবং কন্টেস্ট করে এই মামলার যা যা করার সবই করবে। কমিশন কর্মকর্তাদের আসামি করে ফৌজদারি মামলা করা আমি এটা দেখিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম। সময় টিভি যেই রিপোর্টটি করেছে সেটা দুর্নীতি দমন কমিশনের কাগজের তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়েছে। শুধু আলমগীর নন, তার স্ত্রী জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহারের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতি অনিয়মের একই অভিযোগ। আর এই কারণেই আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল ঘিরে রাজধানী জুড়ে অত্যাধুনিক স্টেশন হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপপক্ষ। স্টেশন থেকে নামলেই যাত্রীদের জন্য থাকবে বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার ও শপিং মল সহ বিভিন্ন সুবিধা। প্রাথমিকভাবে উত্তরা স্টেশন 2-এর কাছে এই হাব নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 1 দশক আগেও যা ছিল স্বপ্নের মতো এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও। কিন্তু মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব স্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আর হাব স্টেশন নির্মাণের জন্য 28 একর জমি কিনেছে মেট্রো রেল। ম্যাস র্যাপিড ট্রানজিটের আওতায় 6টি লেনের শুরুতেই একটি করে মোট 6টি এমন হাব স্টেশন করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা ওখানে একটা বিনোদন পার্কের একটা ব্যবস্থা করব, কিছু ফুড কোর্টও থাকবে, চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখবো। এখানে কিন্তু মানুষ বাসে এসেও তাকে এখানে নামিয়ে দিয়ে চলে যেতে পারবে। এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 5টি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রো রেল। আমরা মনে করি যে এরকম প্রতি লাইনে যদি একটা বড় করে টিওডি করা যায় এবং তার সাথে যদি স্টেশন প্লাজাগুলোকে সংযুক্ত করা যায় তাহলে ডিএমটিসিএল প্রথম থেকেই একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন পূর্ব প্রস্তুতি ছাড়াই মেট্রো রেল চালু হলে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। একটা স্টেশনের পাশে যদি আপনি যাত্রী উঠানামার পরিকল্পিত সমন্বিত জায়গা না দেন তাহলে তো সে রাস্তার মধ্যে দাঁড়াবে। রিক্সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সবাই এখানে দেখবে যাত্রী আছে, তার মধ্যে আবার পরিকল্পনার ঘাটতি আছে। তাহলে একটার উন্নয়ন হলো আরেকটাকে বঞ্চিত করে।
প্রকল্পটির নকশার কাজ শেষ হলে দেশি বিদেশি আর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন। এই নগরবাসী শুধুমাত্র মেট্রো রেলে ভ্রমণে নয়, তাদের জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও থাকছে বিনোদন, পার্কিং, শপিং সহ নানান আধুনিক সুযোগ সুবিধা। এর জন্য মেট্রো রেল 2-এর পাশে নির্মাণ করা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডি বা হাব স্টেশন। তবে নির্ধারিত সময়ে মেট্রো রেলে এই নগরবাসী ওঠার সুযোগ পেলেও এই হাব স্টেশন ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অত ঝামেলাবিহীন মাসিক স্বাস্থ্য মৌলিক অধিকার হলেও দেশের শহর আর গ্রামাঞ্চলের বেশিরভাগ নারী এখনও অসচেতন। নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশি প্রতিষ্ঠানও। এছাড়া সচেতনতা তৈরির পাশাপাশি স্যানিটারি প্যাড ব্যবহারকে আরও উৎসাহিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাসিকের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এখনো সংকোচ বোধ করেন বেশিরভাগ নারী। মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশিরভাগ নারীরই অজানা। রাজধানীতে কর্মজীবী নারী কিংবা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাসিক স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাডের ব্যবহারের বিষয়ে অবগত থাকলেও গ্রামাঞ্চল এবং বস্তিতে বসবাসকারী বেশিরভাগ নারী ন্যাপকিন ব্যবহার করেন না, যা ডেকে আনছে চরম স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য সুরক্ষার অতি প্রয়োজনীয় সামগ্রীটি অনেক নারী সচেতন হয়ে ব্যবহার করলেও অনেকে আবার টাকার অভাবে সেটি কিনতে পারছেন না। কাপড় ব্যবহার করাটা খুবই অসুবিধা, তবু করি, এখন আমরা টাকার জন্য পারি না। কাপড় ব্যবহার করে অনেক ধরনের সমস্যা, মেয়েদের সমস্যা হয়, শারীরিক সমস্যা। যার যেমন ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী বাজারে যেই স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবল আছে সেগুলো যদি ইউজ করা হয় তাহলে আমরা অনেকেই এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব। নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিদেশি কোম্পানির পাশাপাশি কাজ করছে দেশীয় অনেক প্রতিষ্ঠান। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্যানিটারি প্যাড সুলভ মূল্যে পৌঁছে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাত্র 20% নারী এটা ইউজ করে, তার মানে বাকি 80% ইউজই করে না। আমরা বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমাদের 30 টাকা দামের একটা প্রোডাক্ট আছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করছেন চিকিৎসকরাও। প্যাড রক্ত শুষে নেয়, তাই সঠিকভাবে প্যাড ব্যবহারের মাধ্যমে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এবং দুর্গন্ধ ছড়ায় না। কাপড় এবং তুলা এগুলোর মাধ্যমে ফাঙ্গাল ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, চামড়ার র্যাশ সহ আরও অনেক ধরনের অসুখ বিসুখ এবং নানা জটিলতা তৈরি হয়। স্যানিটারি প্যাড, মেনস্ট্রুয়াল কাপ সহ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সব পণ্য ভ্যাট ট্যাক্স মুক্ত রাখার আহ্বান জানান তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়ায় আবারও বেড়েছে ইলিশের সরবরাহ। তাই তো ছুটির দিনে আজ পদ্মায় ইলিশ ঘিরে মৎস্য আড়তগুলোতে ছিল সবর বেচাকেনা। তবে চাহিদা বেশি থাকায় বড় ইলিশের কেজি প্রতি দাম ওঠে 1800 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। রূপালী ইলিশ ঘিরে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পর জেলেরা ইলিশ নিয়ে আসে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে। চ্যালেঞ্জের মধ্যেও এখানকার আড়তগুলোতে এভাবেই ইলিশের পসরা বসেছে। ছুটির দিনে ইলিশের ধুম বেচাকেনা, তবে চাহিদা বেশি থাকায় বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হয় 1600 থেকে 1800 টাকায়, আর 700 গ্রাম থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। ইলিশের যে দাম, টাকা ছাড়া ইলিশ খেতে পারবো না। বড় বড় ইলিশ উঠছে, কিন্তু ছুটির দিন হিসাবে দামটা একটু বেশি। 1200 থেকে 1800 টাকা কেজি বেচা কিনে হইতেছে আজকে। আর আজকে অনেক মাছ বেশি, কাস্টমার আইছে। নতুন ইলিশ যাকে যাকে উঠতেছে, আরো উঠবো 15 দিন পর মাছের দাম কমে যাবে। আগামী সপ্তাহে আরো মাছ বেশি উৎপাদন হবে এবং ক্রেতারা একটু দাম কমে কিনতে পারবে। পদ্মার ইলিশ ঘিরেই অর্ধ শতাব্দীর প্রাচীন হাটটি ক্রমেই প্রসারিত হচ্ছে। 4-5 হাজার লোকের জীবন হচ্ছে সেখানে। ইলিশ মাছ না থাকলে আমার গাড়ি চল। 3 দিন ইলিশ মাছ নাই, মার্কেটে করে মানুষজনের লোকও নাই, পাইকারও নাই। আবার ইলিশ মাছ দেখা দিলে মানুষজন সব আসবে, পাইকারি পত্র আসবে। বড় ইলিশ শিকারে বাধা না থাকলেও উৎপাদন বাড়াতে 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ রেখেছে সরকার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাত্র 5 দিনের ব্যবধানে নাটোরে বেড়েছে গোপালভোগ আমের দাম। এবার এ জাতের আমের উৎপাদন কম হওয়ায় দাম বাড়তি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। যদিও এ দাবি মানতে রাজি নয় কৃষি বিভাগ। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
গোপালভোগ জাতের আমে ছেয়ে গেছে নাটোরের বাজারগুলো। গত 21শে মে থেকে বাজারে উঠতে শুরু করে এ জাতের আম। প্রথম দিকে প্রতি কেজির দাম 35 থেকে 40 টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে 50 টাকা করে। মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে উৎপাদন কম হয়েছে বলে দাবি করলেন বাগান মালিকরা। এবার খরার কারণে আম একটু ছোট হয়েছে, তারপরে মোটামুটি দাম ভালো আছে। গোপাল আম নিয়েছি, দাম 50, 45 বিক্রি হচ্ছে। 1800 থেকে 2200 পর্যন্ত চলতেছে গোপালভোগ। যদিও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। এখন আমরা যেটি দেখছি সেটি কিন্তু আমাদের গত বছরের চেয়ে উৎপাদন বেশি হবে বলে আমি আশা করছি। বাইরের জেলার ব্যবসায়ীরা আম কেনা শুরু করলে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন আড়তদাররা। ঢাকাতে মাল যাওয়া শুরু করলে তখন চাহিদাটা বাড়বে, দামও একটু বেশি হবে, কৃষকরা একটু বেশি পাবে। ভালো আম 2000 বা তার ঊর্ধ্বে বিক্রি হলে পারে আমরা কৃষক যারা আম চাষ করি তারা হয়তোবা লাভবান হব। এবার এ জেলায় 5857 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 80,000 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও মাসিক বা পিরিয়ড সম্পর্কে এখনও অজ্ঞতা কাটেনি গ্রামাঞ্চলে। তবে এ নিয়ে মেয়েদের লজ্জা আর ভয় কাটাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছেন গাইবান্ধার এক চেয়ারম্যান। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হলেও মাসিক নিয়ে পরিবার পরিজনের সাথে খোলামেলা আলোচনা করতে পারে না মেয়েরা। শিক্ষা প্রতিষ্ঠানেও উপেক্ষিত থাকে বিষয়টি। চেষ্টা করেও সবাইকে সচেতন করতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। কখনো পরিবার, কখনো দারিদ্রতা বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আমাদের কাছে যদি টাকা থাকে তো আমরা অতি গোপনে ওই জিনিসটা কিনে নিয়ে আসি। এখন প্যাড ব্যবহার করে মানুষ যেরকম সুবিধা পাচ্ছে, আর তারা কাপড় ব্যবহার করে অনেক অসুবিধার মধ্যেই জীবন কাটাচ্ছে। কারো কারো সামর্থ্য নাই, কারো কারো ভালো লাগে না। এই যখন অবস্থা, সে সময় গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু। বর্তমানে করোনা আক্রান্ত হওয়ার কারণে আয় কমে গেছে। আয় কমে যাওয়ার কারণে আমি একটা চিন্তা ভাবনা করছি যে ব্যক্তিগতভাবে সীমিত পর্যায়ে হলে আমি বিতরণ করব। মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রীয় বাজেটে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা খাত তৈরি করে আলাদা বরাদ্দের দাবি এই নারী নেত্রীর। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা এবং কমিউনিটি ক্লিনিকে এটাকে একদম বিনামূল্যে সরবরাহ করা উচিত। 2015 সালে শিক্ষা মন্ত্রণালয় সকল মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বান্ধব টয়লেট ও মাসিকের সময় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হলেও তার বাস্তবায়ন নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরে প্রথমবারের মতো সিজারিয়ানের মাধ্যমে জন্ম নিল এক কন্যা শিশু। ভাসানচরের গণস্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে অপারেশন সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেয়া চিকিৎসক রুমানা চৌধুরীর নামেই নামকরণ করা হয়েছে কন্যা শিশুটির। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রথমবারের মতো ভাসানচরে কোনো প্রসূতি মায়ের সিজারিয়ান হয় বৃহস্পতিবার বিকেলে 1 ঘন্টার মধ্যে অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 25 বছর বয়সী রোহিঙ্গা নারী দিলবাহারের ঘরে জন্ম নেয় সিজারিয়ান কন্যা শিশু। অপারেশনের নেতৃত্ব দেওয়া চিকিৎসক রুমানা চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে এই শিশু কন্যার। আমার পুরো টিম ম্যানেজ করেছে পেশেন্টটাকে এবং সাকসেসফুলি আমরা খুব সুন্দর একটা ফিমেল বেবি ডেলিভার করেছি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল অবস্থায় দিলবাহারের প্রসব বেদনা শুরু হলে হাতিয়া বা নোয়াখালী নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। এই অবস্থায় ভাসানচরের গণস্বাস্থ্য কেন্দ্রে অপারেশনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ঢাকা থেকে নিয়ে আসা হয় 4 চিকিৎসককে। মা এবং বাচ্চা দুজনেই সম্পূর্ণরূপে সুস্থ আছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ নেভি, ট্রিপল-আরসি এবং নোয়াখালী সিভিল সার্জন অফিসের সহযোগিতার মাধ্যমে। আমরা এবং গণস্বাস্থ্যের উভয়ের যৌথ সহযোগিতায় সিজারিয়ান সেকশন অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রথমবারের মতো অপারেশনের মাধ্যমে একজনের জন্ম হলো। এখন পর্যন্ত ভাসানচরে 171 জন শিশুর স্বাভাবিক ডেলিভারি হয়েছে। কন্যার বাবা হয়ে উচ্ছ্বসিত দিলবাহারের স্বামী। ধন্যবাদ। 6 দফায় মোট 18,400 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে আসা হয়েছে। কমল দে,
সময় সংবাদ, নোয়াখালী, ভাষাঞ্চল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া যাবে ফাইজারের 1 ডোজ, বলছে গবেষণা। কোভ্যাক্স থেকে পাওয়া 1 লাখ টিকা দেওয়ার পরিকল্পনা 2-1 দিনের মধ্যেই। হঠাৎই জ্বরে আক্রান্ত বেগম খালেদা জিয়া, কারণ জানতে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি চলছে প্রয়োজনীয় চিকিৎসা। বিকেলে বসবে মেডিকেল বোর্ড। ঘূর্ণিঝড়ের পরও স্বাভাবিক হয়নি উপকূলবাসীর জীবন, পানিবন্দী মানুষের দুর্ভোগ। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।